প্রিয় দর্শক, চলুন আবারও ফিরে যাই আজকের অতিথি অভিনেতা নাফিস আহমেদের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া। বলছিলাম যে দীর্ঘ যাত্রা, এবং এই যাত্রায় একটু ভিন্নতা এনেছে আপনার, সেটি হলো নিজের গল্পে নিজে অভিনয় করেছেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা জানবো। বেশ ভালো। প্রথমে আমি আসলে গল্পটা নিজের জন্যই লিখেছিলাম, তো ডিরেক্টরকে শোনানোর পর সে বেশ পছন্দ করেছে এবং বলল যে এই গল্পটাতেই সে কাজ করতে চায়। তো যাত্রা শুরু হয়ে গেল। প্রথম কাজের অভিজ্ঞতাটা একটু শুনবো। প্রথম যখন আসলে স্ক্রিনে নিজেকে দেখলেন কেমন বোধ করছিল? আমি প্রথম বড় পর্দা দিয়েই আমার আশা, সেটা হচ্ছে শামীম আক্তার পরিচালিত রিনা ব্রাউন ছবি দিয়ে, এবং মজার বিষয় হচ্ছে যে সেই ছবিতে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি। বড় পর্দা তো থাকে যে কোনো অভিনয় শিল্পীর কাছে একেবারে মানে শেষ প্রাপ্তি বলা যায়। তো এমন একটা প্রাপ্তি দিয়ে শুরুটা হয়েছে, এবং তারপর নিশ্চয়ই নিজের প্রতি আশাও বেড়ে গেছে। হ্যাঁ, তারপর মনে হয়েছে না আমি আসলে এই সমুদ্রে ঝাঁপ দিতে পারি। আসলে পরে ডুবে যাব কিনা মরে যাব সেটা জানি না, কিন্তু ঝাঁপ দেওয়ার সাহসটা হয়েছে। সম্প্রতি আমরা আপনাকে মডেলিং এ পাচ্ছি, মডেলিং এর যাত্রাটা একটু শুনবো। না, এমন না যে শখ করে আসা, তারা চেয়েছে, আমারও ভালো লেগেছে, শুরু হয়ে গেল যাত্রা, কাজ করছি। সেই সাথে কিন্তু হাত পাকিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। ওটিটি প্ল্যাটফর্ম তো কিছুটা আলাদা বা ভিন্ন আঙ্গিকের যদি আমি বলি, তো এখানে আসলে নিজেকে ভাঙার সুযোগ কতটা? নিজেকে ভাঙার অনেকখানি সুযোগ আছে, কারণ জায়গাটা বেশ বড়, এবং ছোট্ট ক্যারেক্টার হোক সেটাকে খুব সুনিপুণভাবে প্রকাশ করা যায় এবং কাজটা করা যায়। আমি বলবো যে যারা থিয়েটার আর্টিস্ট বা যারা অভিনয় করতে চায়, তারা আসলে ওটিটির মাধ্যমে না তারা অভিনয়টা দেখানোর সুযোগ পায়, এবং এইটাতে বেশ প্রচুর আর্টিস্ট আমরা পেয়েছি যারা ওটিটির মাধ্যমে এসে কাজ করে এখন সমান তালে কাজ করে যাচ্ছে। সো ওটিটি যদি আমাদের বাংলাদেশে আরও বেশি প্ল্যাটফর্ম তৈরি হয়, আমার মনে হয় কাজ করে জায়গাটাও পাবো এবং ভালো ভালো অভিনেত্রী অভিনেতা আমরা পাবো। এর আগে কি মঞ্চে কাজ করা হয়েছে, বা মঞ্চের সাথে আসলে সম্পৃক্ততা কতটা ছিল? মঞ্চের সাথে এখনো চলছে। আমি নাটক দল বটতলার সাথে কাজ করছি, দীর্ঘ 13 বছর হয়ে গেছে, এবং এখনো কাজ করছি, সামনেও কাজ করে যাব। মঞ্চ, ছোট পর্দা এবং বড় পর্দা, কোন আঙ্গিকের কাজ করতে আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? সব প্ল্যাটফর্মে তো অভিনয়টাই করি, অভিনয় করতেই ভালোবাসি, সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক, বা মঞ্চ, বিজ্ঞাপন, টিভি, সিনেমা। আমি ঠিকঠাক অভিনয়টা করতে পারছি কিনা সেটা হচ্ছে বড় কথা, এবং আমি সমান তালে সব জায়গায় কাজ করে যেতে চাই, এবং আমার ভালো লাগে কাজ করতে। যেহেতু অভিনয়কে ভালোবাসেন এবং অভিনয়ের প্রতি পিপাসা থেকেই অভিনয় জগতে কাজ করে যাচ্ছেন, সেক্ষেত্রে কোনো গল্প হাতে পাওয়ার পর আসলে নিজেকে প্রস্তুত করছেন কিভাবে? নিজেকে আগে জিজ্ঞেস করি বা যে এটাকে করতে পারবো কিনা, এটার জন্য কি আমি যোগ্য কিনা। যদি মনে হয় আমি ঠিকঠাক যোগ্য, আমি এটা করতে পারবো, সেই চরিত্রের সাথে মিশে যাই। আসলে মিশে যেতে পারলে অভিনয়টা ঠিকঠাক হয়ে যাবে, এটুকু আমি জানি। আমি আপনাকে তরুণ প্রজন্মের শিল্পী বলবো। সেক্ষেত্রে যেহেতু কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, ভালো মন্দ দুটো অভিজ্ঞতাই নিশ্চয়ই আছে। তো ভালো অভিজ্ঞতা শুনবো, পাশাপাশি খারাপ অভিজ্ঞতাও শুনবো। জার্নিটা তো অনেক বছরের। খারাপ অভিজ্ঞতা পার হয়েই তো ভালো কাজ করতে চাই, ভালো অভিজ্ঞতা পেতে চাই। সেই ক্ষেত্রে না হয় খারাপ অভিজ্ঞতা বাদই দিলাম, ভালোটাই থাকুক। সেটি শুনি। কাজ করতে এসে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, কো আর্টিস্টের ভালোবাসা পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি, দর্শকরা ভালোবাসছেন, কো আর্টিস্টরা ভালোবাসছেন। কাজ করছি, আনন্দ নিয়েই কাজ করছি। খারাপ অভিজ্ঞতা যদি মনে রাখি, হয়তো সামনের দিকে কাজ করতে কষ্ট হবে। ভাইয়া, কাজ যেহেতু করছেন এবং অভিনয়কে ভালোবাসেন, সেই প্রেক্ষিতে একটু জানতে চাই, যেহেতু নবীন হিসেবে কাজ করছেন, প্রবীণদের সাথেও নিশ্চয়ই কাজ করা হয়েছে, সেক্ষেত্রে আসলে সিনিয়রদের সহযোগিতার জায়গাটা কেমন ছিল? আমি যদি মহানগর 2 এর কথা বলি, আমার খুব ভাইটাল একটা ক্যারেক্টার ছিল, সেখানে আমার কো আর্টিস্ট ছিলেন মোশাররফ করিম ভাই। তো স্ক্রিপ্ট অনুযায়ী কাজটা কঠিন ছিল, যেহেতু আশফাক নিপুণ ভাই, ওখানে আমাদের এই স্ক্রিপ্ট একদম তৈরি ছিল না। সেই ক্ষেত্রে মোশাররফ ভাই যেমন প্রচুর হেল্প করেছেন, বা আমি মাঝখানে একটা সিনেমা করেছি শেকর, প্রসন্ন রহমানের, সেখানে আমার কো আর্টিস্ট ছিলেন FM নাইম ভাই। তো নাইম ভাইয়ের প্রচুর ভালোবাসা পেয়েছে, সে জুনিয়রদের প্রচুর হেল্প করেন, আমরা বন্ধুর মতো কাজ করেছি। তো ঠিক এইভাবে আমার কাছে মনে হয় যারা প্রকৃত শিল্পী তারা কো আর্টিস্টকে ভালোবাসে এবং একসাথে দৌড়ায়। আর যাদের মধ্যে একটু হীনমন্যতা আছে তারা হয়তো একসাথে দৌড়াতে পারে না, একাই হয়তো কাজ করে যায়। এই অভিনয় বিষয়টি আসলে টিম ওয়ার্ক,
একদম এটি দলবদ্ধ কাজ এবং একে অপরের সাথে সহযোগিতাপূর্ণতা যতটা থাকবে কাজ তত মানসম্মত হবে, তত ভালো হবে। সেক্ষেত্রে যদি আমি বলতে চাই ওরা 7 জন, আমার একটা ফিল্ম ছিল হ্যাঁ, আপনি খিজির হায়াত বলছিলেন। খান পরিচালিত, সেখানে আমরা 7টা ক্যারেক্টার একসাথেই আমরা 45 ডেজ টানা কাজ করেছি। সেখানে ইন্তেখাব দিনার ছিলেন, ইমতিয়াজ বর্ষণ ছিলেন, আমি সহ 7টা মানুষ একসাথে দৌড়াচ্ছে, প্রতিদিন একসাথে কাজ করছে। দুর্দান্ত একটা বন্ডিং তৈরি হয়েছিল, যে কারণে ছবিটাও ভালো হয়েছে। ছবিটাতে ভালোবাসা বোঝা যায়, বন্ডিংটা বোঝা যায়। পূর্ণিমা বৃষ্টির সাথে আমরা আপনাকে বেশ কয়েকটি কাজে পেয়েছি। এই যে জুটি হিসেবে কাজ করা, দর্শক মহলে আসলে কেমন সাড়া পাচ্ছেন? জুটিটা আসলে আমি কখনো জুটির পক্ষ ওরকম না, আমি কখনোই কারোর সাথে জুটি করিনি আসলে। ওর সাথে বেশ কয়েকটা কাজ হয়েছে এবং আমাদের একটা ছবি আমরা শুটিং সেটে তুলেছিলাম, ওইটা ক্যারেক্টারের ছবি ছিল। ওইটা পোস্ট করার পরে বেশ মানুষের ভালো লাগে বা ডিরেক্টরদের ভালো লাগে, সেখান থেকেই অন্যান্য ডিরেক্টররা আমাদেরকে চাইছেন, আমরা কাজ করছি একসাথে। যে জুটি হয়ে কাজ করছি ওরকম না, চাইছেন একসাথে, তাই কাজ করছি। জুটি হিসেবে আমরা একই অভিনেতা অভিনেত্রীকে দেখি যে কোনো একটি কাজ খুব সফল হলে আমরা একই মুখ বারবার দেখছি। সেক্ষেত্রে আসলে নতুন মুখ দেখবার বা নতুনদের কাছে আসলে কতটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে মনে করছেন? প্রচুর। এক সময় আমি প্রচুর ফেস করেছি। এক সময় দেখা যেত যে আমার নাটকের জন্য নায়িকা পাওয়া যেত না। এটা সত্যি যে দেখা গেছে যে ডিরেক্টররা চাইছেন, প্রডিউসাররা চাইছেন, নায়িকাদের ডেট পাচ্ছে না বা তারা আমার সাথে করতে চাচ্ছে না, তারা তাদের জুটির সাথে করছেন। এবং সেই কারণে হয়তো আমার এক সময় নাটক থেকে আমি সরে গেছি, কারণ শিল্পী আসলে শিল্পী সবার সাথেই কাজ করবে, এটাই স্বাভাবিক। আর নতুনরা আসলে তো তাদেরকে আরো সুন্দর করে ওয়েলকাম করা উচিত। একটা বন্ধকতা তো তৈরি হয়েছিলই, এখন কিন্তু সেই ব্যাপারটা নাই। জুটি আলাদা আলাদা এই ব্যাপারগুলো এখন নাই, এখন সবাই কাজ করছে, নতুনরা কাজ করছে, সাথে আমরাও কাজ করছি। সেই কারণে হয়তো আবার নাটকে ফেরা। আমিও জুটি বিশ্বাস করি না, হয়তো দর্শকরা চাইছে বলে করছি, আবার দর্শক যাকে চাইবে তার সাথে করব, এটাই। নিজের নাটক কি দেখা হয়? খুব দেখা হয়। আচ্ছা, কারেকশনের জায়গা কতটা থাকে? মানে কখনো কি মনে হচ্ছে যে এই জায়গাটা আরেকটু ভালো করা যেত বা ভালো করলে ভালো হতো? প্রচুর কারেকশন থাকে। আমি আমার নিজেকে দেখি নিজের ভুল ধরার জন্য, সেটা নাটক বলেন, অন্যান্য কাজ বলেন, যেটাই বলেন, প্রচুর দেখি, নিজের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করি, ভালো কিছু করার চেষ্টা করি। কাকে একটু অনুসরণ করা হয় অভিনয় জগতে? কাউকেই করি না, যেটা একদম সত্যি কথা। আমার কাছে মনে হয় আমি সবার কাজ দেখি, সেটা বাংলাদেশের হোক, আমার পার্শ্ববর্তী দেশে হোক, যার কাজটা ভালো লাগে তার কাজটা একটু বেশি দেখি, কিন্তু ওইভাবে ঠিক অনুসরণ করা হয় না। এই যে বিজ্ঞাপনের কাজ করছেন একাধারে, তারপর ছোট পর্দা বড় পর্দা তো আছেই, এই যে 3 আঙ্গিকের 3 ধারার কাজ করছেন, কোন ধরনের কাজ করতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছেন? এটা একটু বলাটা মুশকিল। ওই যে বললাম একটু আগে যে অভিনয়টাই তো করতে চাই, যদি কাজের জায়গাটা ঠিকঠাক থাকে তাহলে সব জায়গাতে অভিনয় করা যায়, স্বাচ্ছন্দ্য বোধ হয়। আর যদি কাজের জায়গাটা ঠিকঠাক থাকে না, তাহলে মনে হয় যে কোনো জায়গায় কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করা যায় না। একজন লেখক যখন গল্প লেখেন তখন বেশিরভাগই তিনি তার নিজের জীবন থেকে লেখেন। আপনিও যেহেতু গল্প লেখেন এবং সেই গল্পে নিজে অভিনয় করেন, লেখার ক্ষেত্রে কি আসলে মানে কি মাথায় রেখে গল্প লেখা হয়? সব গল্পে যে আমি অভিনয় করি তা কিন্তু না, হয়তো অন্য হিরোরাও কাজ করবে সামনে আমার গল্পতে। নিজের গল্প তো থাকেই, বা নিজে যেটা দেখি, যেটা মনে হয় সেটা নিয়ে হয়তো লিখে ফেলি। লেখালেখিতে আসার আসলে অনুপ্রেরণা কে ছিলেন? আমি আসলে নিজের চোখে দেখা যা আছে তা টুকে রাখতাম, লিখে রাখতাম নিজের মতো করে। একসময় মনে হয়েছে যে ডায়েরিটা খুলে দেখেছে অনেক গল্প তৈরি হয়ে গেছে নিজের অজান্তেই। বা আমরা থাকি না যে জীবনে চলার পথে আমি প্রচুর মানুষের সাথে মিশতে পছন্দ করি, প্রচুর ঘুরতে পছন্দ করি, তো আমার ঘোরার কারণে, মেশার কারণে না অনেক গল্প জীবনে তৈরি হয়ে গেছে। সেই গল্পগুলি হয়তো লিখে রাখতে চাই, সেই গল্পে হয়তো কাজ করতে চাই, বা চাই গল্পে কাজ হোক। প্রাপ্তি অপ্রাপ্তি দুটোই রয়েছে। সেক্ষেত্রে যদি বলি যে এমন কোনো চরিত্র যেখানে আসলে কাজ করে হয়ে ওঠা হয়নি কিন্তু আপনার ইচ্ছে আছে এমন চরিত্র পেলে আপনি কাজ করবেন? আমি যেহেতু অনেক ধরনের ক্যারেক্টার করি, তো আমি বসে থাকি যে হয়তো যে ক্যারেক্টারটা আসুক আমার সাথে, সেটাই আমার কাছে মনে হয় অন্যরকম একটা ক্যারেক্টার, এবং সেটাকে ধারণ করি, তো ঠিক আলাদা করে নেই। তবে হ্যাঁ, বলতে পারি যে আমার জীবনে ছিল, আমি খুব চাইতাম যে একটানা অনেক দিন একটা ক্যারেক্টারে ডুবে থাকতে চাই, সেটা আমি পেয়েছি ওরা 7 জনে। আমি টানা 45 দিন একটা ক্যারেক্টারই ছিলাম। সুমিত আমার চরিত্রের নাম ছিল, এবং সুমিতে আমি টানা 45 দিন সুমিত হয়েছিলাম, এবং আমার ভালো লেগেছে, আমি পেয়ে গেছি, যেটা সত্যি কথা। এবং ওরা 7 জন তো রণাঙ্গনের যুদ্ধের গল্প,
আমাদের দেশে মুক্তিযুদ্ধের গল্প হয়েছে খুব কম, আর ঠিকঠাক রণাঙ্গনের যুদ্ধের গল্প খুব একটা হয়নি। ওরা সাজানো হচ্ছে রণাঙ্গনের যুদ্ধের গল্প। আচ্ছা, তো আমি ঠিক এরকম একটা গল্পে কাজ করতে পেরেছি, চাওয়াটা একটু পূরণ হয়ে গেছে। একটু সংযুক্ত করতে চাই, এখন কিন্তু দেখা যায় যে আসলে নিজেকে ভাঙবার সুযোগ নাই, একেবারে সেটে গিয়ে স্ক্রিপ্ট হাতে নিয়ে তারপর সাথে সাথে শর্ট দেওয়া। তো এই ক্ষেত্রে আসলে অভিনেতা হিসেবে কি মনে করছেন, একটি নাটকের আসলে মানের জায়গাটা কতটা থাকছে? আমার কাছে আসলে আমি যত ব্যস্ত থাকি না কেন, স্ক্রিপ্ট আগে চাই আমি, যে আমাকে স্ক্রিপ্ট আগে দিতে হবে। এবং ওই যে একটু আগে বললাম না যে নিজে পারবো কি না এই চরিত্রটা তুলতে, সেটা আগে নিজেকে দেখা উচিত। এবং দেখার পর যদি মনে হয় যে আমি এই চরিত্রটা করতে পারবো, সেটা যেন তৈরি হতে হয়, তৈরি হওয়ার জন্য তো টাইম লাগে। সো আমি সেই তৈরি হয়েই কিন্তু সেটে যাই। তো আমার কাছে খুব একটা ইয়া লাগে না। আর যদি আমাকে বলা হয় যে সেটে গিয়ে স্ক্রিপ্ট, ওই ধরনের কাজ আমি সাধারণত এখনো করছি না বা করা হয়নি। আমার স্ক্রিপ্টটা আগেই লাগে, আগেই চেয়ে নিই। এবং আমার মনে হয় যে সময় নিয়ে গুছিয়ে কাজ করলে তখন প্রোডাকশনটা ভালো হয়। যেহেতু বড় পর্দায় কাজ করা হয়ে গেছে, সামনে কি কি পেতে চলেছে? 3টি ছবি আসবে, সেটা হচ্ছে ফখরুল আরিফিন খানের নীল জোছনা, বশির রহমানের শেখর, আর পিনিক নামে আমি একটা ছবি করেছি, পিনিক আসবে। 3টিতে যদি বলি যে চরিত্রের একটু শুনবো যে কেমন ভাবে আসলে নিজেকে প্রস্তুত করা হয়েছে। ছবিতে বেশ টাইম পাওয়া যায় নিজেকে তৈরি করার জন্য, রিহার্সেল থাকে, নিজেকে তৈরি করার সময় থাকে। তো 3টি ছবির জন্য আমি যথেষ্ট সময় পেয়েছি এবং অভিনয়টা করার সুযোগ পেয়েছি। এবং 3 রকম ক্যারেক্টার, তো দর্শক 3 ভাবে আমাকে দেখতে পাবে। অভিনয় শিল্পকে বলা হয় সবচেয়ে সংবেদনশীল শিল্প, এবং এমন একটি শিল্পকে পেশা হিসেবে নেওয়াটাও কিন্তু খুব বড় সাহসিকতার বিষয়। এবং সেই সময় দাঁড়িয়ে আসলে কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বা কতটা প্রতিবন্ধকতা নিজের সম্মুখীন হয়েছেন? প্রতিবন্ধকতা তো আছেই, আর অভিনেতাদের কাজ বা শিল্পীদের কাজই হচ্ছে প্রতিবন্ধকতাকে জয় করেই সামনে এগোনো। তো আমরা সেটাই করছি, আসলে জয় করার চেষ্টা করছি। যেহেতু প্রতিটা শাখায় কাজ করা হচ্ছে, শুধু কাজ করা বাকি রয়েছে মিউজিক ভিডিওতে, সামনে কি আমরা সেটিও পেতে চলেছি? হয়তো ঠিকঠাক যদি সবকিছু থাকে তাহলে হয়তো পেতে পারেন। গান কি কখনো করা হয়েছে অভিনয়ের পাশাপাশি? না, আমি গানটা একদম মনে হয় যে আমার জন্য না, আমি গান গাইতে পারি না। এখন যখন অভিনয়ে স্ক্রিনে দেখছে পরিবার, আপনি বলছিলেন যে বেশ প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল পারিবারিকভাবে, সেক্ষেত্রে এখন যখন স্ক্রিনে দেখছে আপনাকে, তখন আসলে তাদের ভাষ্য কি থাকে? পারিবারিকভাবে বলতে আমার মা আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছেন, মা বাবা আমার ফ্যামিলি আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছেন। কিন্তু যারা হয়তো আমার আত্মীয় স্বজন, তারা প্রথমে তো এটা ভালোভাবে নেয়নি, কি করছি, নষ্ট হয়ে যাচ্ছি না কোথায় যাচ্ছি, সেটা তারা আসলে কখনো, আমি যে অভিনয় করছি এটা যে প্রফেশন, এটা যে ভালো একটা জায়গা, সেটা কখনো ওইভাবে মনেই করেনি। এখন মনে করছে, এখন তারা দেখছে আমার কাজগুলোতে খুশি হচ্ছে, তারা আমার ওয়েল উইশার। কিন্তু এতটা সহজ ছিল না, তাদের অনেক কান কথা তো শুনতে হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি তাদের কান কথাগুলো শুনিনি, পাত্তা দেইনি, সেই কারণে হয়তো কাজ করতে পারছি। একদম একদম একদম, কথা তো হবেই, কিন্তু নিজেকে তৈরি করার জন্য এবং হচ্ছে নিজে যে কাজটা করতে চাই সেটা ঠিকঠাক করলেই হয়। খুব ভালো লাগলো আজকের আড্ডায় আপনাকে পেয়ে। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আপনাদের ভালোবাসার জন্যই আমি নাফিসা আহমেদ, আমাকে ভালোবাসবেন, দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ লেখক আন রেডক্লিফের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ঘরে স্বাগত জানানোর কেউ না থাকলে বিষণ্ণতাই সঙ্গী হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।